এই ইউনিফর্ম পরিধান করেই দীর্ঘ ৩০ বছর কঠোর পরিশ্রম করে জীবনের একটা পর্যায়ে উপনীত হয়েছিলাম। আমি আব্দুল বাতেন। সেখানে যে দেশের অনেক বরেণ্য শিক্ষকের সাক্ষাৎ মিলে। খুবই ভালো কলেজ ছিল, লেখাপড়ার মান খুব ভালো ছিল। সেখান থেকে 1970 সালে আমি এইচএসসি পাস করি। আমারই এক শিক্ষকের পরামর্শে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যাই। তখন অনার্সের এত প্রচলন ছিল না। তখন অধিকাংশ ছেলেমেয়েরাই ডিগ্রি পড়তো, বিএ পড়তো। 2 বছরের কোর্স ছিল বিএ, কেননা বিএ পাস করেও তখন ইপিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা যেত, ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করা যেত। কিন্তু আমার এক শিক্ষকের পরামর্শে আমি যাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি স্নাতক এবং স্নাতকোত্তর লাভ করে পরবর্তীকালে 1977 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি। আমার লেখাপড়ার শেষ হয় 1976 সালের শেষের দিকে। লেখাপড়া শেষ করে আমি বিশ্রাম নিতে গ্রামের বাড়িতে না যেয়ে ঢাকা আসি। আমার কাছে স্কলারশিপের 600 টাকা ছিল। আমি ভাবলাম যদি গ্রামের বাড়িতে যাই তাহলে হয়তো এই টাকা পয়সাও খরচ হয়ে যাবে এবং গ্রামে হয়তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করার সুযোগ সৃষ্টি হলে সেখানেই থেকে যেতে হবে। আমার ইচ্ছে ছিল বড় কিছু করার। কিন্তু ঢাকা যে আসবো, ঢাকায় তেমন কোনো সুপরিচিত আত্মীয় স্বজন বা তেমন কেউ ছিল না। তবে গাইবান্ধা এলাকার এক ভাই ছিল, তিনি এক সময় তার মেসের ঠিকানা আমাকে দিয়েছিলেন, যদি ঢাকা যাও এই মেসে খোঁজ নিও। সেই ঠিকানা ধরে নাখালপাড়া সে মেসে এসে দেখে উনি মেসে নাই। মেসের লোকদেরকে জিজ্ঞেস করলাম, বলে যে উনি ছুটিতে গেছে, যেহেতু উনি নাই আমরা তো আপনাকে চিনি না, আপনি তো এখানে থাকতে পারবেন না। তো ওই ভাইয়েরই পরামর্শ ছিল বেশি তাকে না পেলে পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে উনি হেল্প করবেন। ইমাম সাহেবের কাছে গেলাম, উনি সত্যি সত্যি আমাকে হেল্প করলেন। ওনার সহায়তায় আমার ঢাকার জীবন শুরু হলো। আমার এই 600 টাকা খরচ হওয়ার পূর্বেই আমি রোজগার শুরু করলাম এবং সেটা অবশ্যই টিউশনের মাধ্যমে। তো অল্প কিছুদিনের মধ্যেই
তেজগাঁ শাহীন কলেজে কলেজ সেকশনে একটা লিভ ভ্যাকান্সি হয় আমার সাবজেক্টের। আমি সেখানে সাক্ষাৎকার দেই, মনোনীত হই। সেই লিভ ভ্যাকান্সির 3 মাস শেষ হওয়ার পূর্বেই সেখানে একটা নতুন পদ সৃষ্টি হয়। তারা বিজ্ঞাপন দেয়, আমি আবেদন করি এবং আমি সেখানে চূড়ান্তভাবে নির্বাচিত হই। আমি সেখানে প্রায় 1 বছর কাজ করি। সেখান থেকেই বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে, সেনা শিক্ষা কোর্স সম্পর্কে আমার জানার সুযোগ হয়। অবশ্য পাশাপাশি আমি বিকেলবেলা একটা পত্রিকায় সাব এডিটর হিসেবে কাজ করতাম। সব কিছু মিলিয়ে যে একটা প্রেরণা ছিল একটা ভালো কিছু করতে হবে, সেনাবাহিনীতে যোগদানের সুযোগ যখন সৃষ্টি হলো, বিজ্ঞাপন হলো, আমি অংশগ্রহণ করলাম এবং এক সুযোগেই আমি সবগুলো ধাপে ধাপে পরীক্ষা উত্তীর্ণ হয়ে সিলেকশন পেয়ে গেলাম। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলাম সেনা শিক্ষা পড়ে। প্রশিক্ষণের পরপরই আমার প্রথম পোস্টিং হয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অফিসারদের প্রশিক্ষণ হয়। কিন্তু স্বল্প সময়ের মধ্যেই সেখান থেকে আমি আমার একটা বদলি হয় রংপুর ব্রিগেড সদর দপ্তরে। সেখানে আমি 1.5 বছর থাকি, তারপরে আবার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আসি। পরবর্তীকালে সেনা শিক্ষা কোরের অফিসার হিসাবে প্রত্যেকটা কোরের বা প্রত্যেকটা আর্মস সার্ভিসের নিজস্ব স্কুল বলা হয়, স্কুল থাকে, যেখানে ওই কোরের বা ওই আর্মস সার্ভিসের যে স্পেশালিটি সেগুলো শেখানো হয়। আমাদের অনুরূপ একটি প্রতিষ্ঠান ছিল তখন ঘাটাইলে, আর্মি স্কুল অফ এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে আমার প্রশিক্ষক হিসাবে ভর্তি হয়। সেখান থেকে আমি আসি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে, যেটা মিরপুরে অবস্থিত। সেখান থেকে আমি জাতিসংঘ মিশনে যাই। আমরা জানি যে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় ধরনের অংশগ্রহণ আছে এবং জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর যে দক্ষতা, যে তার প্রশংসা আছে, একটা গৌরবময় ভূমিকা আছে। সেজন্য তারা আমাদের দেশ হিসাবে, আমাদের সেনাবাহিনীর আকার হিসাবে তুলনামূলকভাবে জাতিসংঘে আমাদের অংশগ্রহণ অনেক বেশি। আমি যে মিশনে যাই সেটার নাম ছিল মিনারসো। সেখানে মরক্কোর সঙ্গে পলিসারিও গেরিলা হচ্ছে পশ্চিম সাহারা মরুভূমির পশ্চিমাংশের একটি দেশ, যেটা এখনও বিদ্যমান ওয়েস্টার্ন সাহারা নামে পরিচিত। যুদ্ধ হয়েছিল মরক্কোর সঙ্গে। পরবর্তীকালে দীর্ঘদিনের সেই যুদ্ধ জাতিসংঘের সহায়তায় বন্ধ হয়। আমাদের কাজ ছিল সেই যুদ্ধবিরতি রেখাটাকে পরিদর্শন করা। যুদ্ধবিরতির সময় কিছু শর্ত ছিল, যাতে সেই শর্তগুলো কেউ ভঙ্গ না করে, সেখানে যাতে নতুন করে অস্ত্র আনতে না পারে, কেউ যেন একে অপরের সীমানা অতিক্রম করতে না পারে। তো এই পেট্রোল আমরা পরিচালনা করতাম। 2টো গাড়ি নিয়ে আমরা 4 জন পর্যবেক্ষক একসঙ্গে যেতাম এবং এই সারা মরুভূমির ভেতর দিয়ে, যেখানে রাস্তাঘাট নাই, বালু কাঁকর এগুলোর ওপর দিয়ে, এবং কোথাও কোথাও মরিচিকার কবলেও পড়তে হতো। হঠাৎ হয়তো অনেক সময় পরে এক একটা বেদুইন ফ্যামিলি পাওয়া যেত। বেদুইন পরিবাররা খুব আগ্রহ দেখাতো সেখানে থামলে তারা আমাদেরকে উপস্থিত তাদের ছাগলের দুধ দিয়ে আপ্যায়ন করত এবং আমাদের কাছ থেকে পানি চাইত। তাদের চেয়ে দুধের চেয়ে পানির কদর বেশি ছিল। আমাদের এই পেট্রোলগুলো, এটাকে টহল বলে, যেটাকে বাংলাতে,
এগুলোর দূরত্ব কখনো কখনো 500 কিলোমিটার পর্যন্ত হতো। সূর্য উদয়ের পর রওনা হয়ে সূর্যাস্তের পূর্বে আবার ফিরে আসতে হতো। মরুভূমি রোদের মধ্য দিয়ে সঙ্গে খাবার থাকতো, পানি থাকতো পর্যাপ্ত পরিমাণ। যদিও কষ্টকর ছিল, কিন্তু আমরা সকলে এটাকে এনজয় করতাম। আমরা তাঁবুতে থাকতাম, এই কয়েকশো কিলোমিটার পর পর একটা করে টিম সাইট বলতো, মানে একদল অবজারভার থাকতো, এবং এখানে প্রায় 16টা দেশের অবজারভার ছিল। কোনো টিম সাইটে 16 জন, কোথাও 20 জন, কোথাও 18 জন, বিভিন্ন দেশের 1-2 জন করে থাকতো। এই বিভিন্ন দেশের অবজারভারদের সঙ্গে কথা বলার যে বিচিত্র অভিজ্ঞতা! আমরা সন্ধ্যার পরে সকলে ওই তাঁবুতে বসে, খাবারের তাঁবু একটা ছিল, সেখানে এই বেদুইন বাবুর্চি এসে শুধু একটা কারি রান্না করে যেত। আর এখানে ব্রেড সাপ্লাই আসতো হেলিকপ্টারে করে। জাতিসংঘের তত্ত্বাবধানে এই ব্রেডগুলো আসতো মরক্কোর রাজধানী বা নিকটবর্তী কোনো শহর থেকে। পানি, অন্যান্য খাবার রেশন সাপ্লাই আসতো। এগুলো আমরা ওদের রান্না করা কারি দিয়ে খেতাম। আমরা কখনো কখনো নিজেরা রান্না করতাম, চাউল থাকতো, ভাত রান্না করে খেতাম। মালয়েশিয়ান ছিল, মালয়েশিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি মিলে আমরা রান্না করে খেতাম। আমি ওখানে 1 বছর ছিলাম, তার মধ্যে 6 মাস আমি কান্ট্রি সিনিয়র ছিলাম। আর আমাদের বাংলাদেশের কোটা ছিল 4 জন। 4 জনের মধ্যে যে সিনিয়র মোস্ট, সে কান্ট্রি সিনিয়রের মর্যাদা লাভ করে। কান্ট্রি সিনিয়র হিসাবে দেশের জাতীয় দিবসে, স্বাধীনতা দিবসে বা বড় কোনো অকেশনে ওই মিশন সদর দপ্তরে যাওয়ার বা প্রতিনিধিত্ব করার সুযোগ হয়। সেই সৌভাগ্য আমার হয়েছিল। জাতিসংঘ মিশনের যাওয়ার পর অনেক দেশের অফিসারদের সঙ্গে কথা বলে একটা বিষয় জানার সুযোগ হয়েছিল। বিশেষ করে ল্যাটিন আমেরিকার যে দেশগুলো, আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের দেশগুলো, বাংলাদেশ সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা ছিল না। তারা বলতো যে আমরা কখনো কখনো শুনতাম যে তোমাদের ওখানে ঘূর্ণিঝড় হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সাহায্য দরকার। কিন্তু পরবর্তীকালে যখন আমরা জানতে পারলাম ওই সেনাবাহিনীর সুবাদে, জাতিসংঘ মিশনের সুবাদে এবং ক্রিকেটের সুবাদে, এছাড়া বাংলাদেশ সম্পর্কে ক্রিকেট, জাতিসংঘ মিশনের সেনাবাহিনীর অবদান আর এই দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এই 3ভাবে তারা বাংলাদেশকে চিনত। আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে, এবং শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান খুবই উল্লেখযোগ্য। বিশেষ করে প্রত্যেকটি সেনানিবাসে যে স্কুল কলেজগুলো আছে, এগুলো পরিচালনা সেনাবাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় এক সময়, কারণ উপযুক্ত অধ্যক্ষ পাওয়া যেত না। 1999 সালের শেষের দিকে সিদ্ধান্ত হয় যে বড় কিছু প্রতিষ্ঠানে সেনাবাহিনীর কর্মকর্তাকে পদায়ন করার। প্রথম সুযোগে 4টি প্রতিষ্ঠানে সেনাবাহিনীর 4 জন কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে দেওয়া হয়। সেই সময় আমারও সুযোগ হয়। আমাকে একটি বড় প্রতিষ্ঠান, নামকরা শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সেনানিবাসের চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব দেওয়া হয়। আমার পূর্বে যে ভদ্রলোক ছিলেন প্রিন্সিপাল হিসাবে, উনি একজন ক্যাডেট কলেজের শিক্ষক ছিলেন। তিনি প্রতিষ্ঠানটাকে ভালোভাবে দাঁড় করিয়েছিলেন, কিন্তু তিনি দীর্ঘদিন ছিলেন, প্রায় 25 বছর। শেষের দিকে তার শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণেও প্রতিষ্ঠানটা একটু অগোছালো হয়ে গেছিল। এটা এতটাই অগোছালো হয়ে গেছিল, এরওইটি নামকরা প্রতিষ্ঠানে আমি যেদিন প্রথম যোগদান করতে যাই, সেদিন মাঠে গরুকে ঘাস খেতে দেখেছি। একটি চমৎকার মাঠ ছিল, কিন্তু তার রক্ষণাবেক্ষণ ছিল না। একটা চমৎকার অডিটোরিয়াম ছিল, কিন্তু সেটি
অনুষ্ঠান করার উপযোগী ছিল না। এই যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা আমার পূর্বের ছিল না, কিন্তু সেনাবাহিনীতে কাজ করতে যেয়ে যে শৃঙ্খলাবোধ, সততা এবং অভীষ্ট লক্ষ্য অর্জনের যে দৃঢ়তা মনের, যেটা আমার মধ্যে সৃষ্টি হয়েছিল, এইগুলো কারণেই আমি অল্প সময়ের মধ্যে সফলতার মুখ দেখতে সক্ষম হই। আমি প্রথম কয়েক মাস স্কুল ছুটি হলে বাসায় যেতাম না। আমি অফিসেই খেতাম, কারণ আমি পেছনের ফাইলগুলো ঘেঁটে দেখতাম, যেখানে সারা বছর ধরে কী ধরনের কাজ হয়, কী ধরনের যোগাযোগ হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, এগুলো বোঝার জন্য। অল্প সময়ের মধ্যে মোটামুটি আমার একটা ধারণা সৃষ্টি হয়। ওই সময় প্রতিষ্ঠানের শিক্ষক যারা ছিল, তারা প্রথম দিকে আমার সঙ্গে একটু দূরত্ব বজায় রাখত। পরবর্তীকালে যখন তারা আমার সঙ্গে ফ্রি হলো, তাদের কেউ কেউ আমাকে বলেছিল যে তাদের একটা ভয় ছিল যে সেনাবাহিনীর কর্মকর্তা হয়তো রূঢ় আচরণ করবে, এই জন্য তারা একটু দূরত্ব বজায় রাখত। তো একজন শিক্ষক আমাকে বলেছিল যে আমরা ২-৩ মাসের মধ্যেই বুঝে ফেললাম যে আপনিও আমাদের মতো একজন মানুষ, একজন শিক্ষক। এটা আমাকে আমার সফলতার পিছনে খুব কাজ দিয়েছে। সকলেই আমাকে প্রচুর সহায়তা করেছিল। আমি খেলাধুলা থেকে শুরু করে, বিতর্ক চর্চা থেকে শুরু করে, সে সময় চট্টগ্রাম থেকে আমি ঢাকায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় টিম পাঠিয়েছিলাম। তো সবকিছু মিলিয়ে সকলের প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রমে এই চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটি আমার যাওয়ার ১ বছর পরে, অর্থাৎ ২য় বছরে শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেশের সেরা কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে এবং পুরস্কৃত করা হয়। আমার সুযোগ হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রীর হাত থেকে সেই সেরা পুরস্কার গ্রহণ করা। চট্টগ্রাম থেকে আমার বদলি হয় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে প্রিন্সিপাল হিসাবে। রংপুরে এই ১ বছরের মধ্যে একটি বড় কাজ করার সুযোগ আমার হয়েছিল। সেটা হলো যে একই অধ্যক্ষের অধীনে একটি ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। ব্রিটিশ কারিকুলাম পড়ানো হতো। স্ট্যান্ডার্ড 8 পর্যন্ত ছিল। এই স্ট্যান্ডার্ড 8 এর পরে এই স্টুডেন্টগুলোকে অন্যত্র চলে যেতে হতো। যেহেতু রংপুর শহরে এই জাতীয় প্রতিষ্ঠান আর ছিল না, কচিত কদাচিৎ ২-১ জন হয়তো ঢাকায় এসে ও লেভেল পরীক্ষা দেওয়ার সুযোগ পেত। অধিকাংশরা আবার বাংলা মাধ্যমে ভর্তি হতো। এই সময়ের মধ্যে আমি শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে অনেক পার্সু করে, শিক্ষা বোর্ডের লিমিটেশন ছিল ইংরেজিতে প্রশ্ন হতো না, মানে ইংলিশ ভার্সনের খাতা দেখার শিক্ষকের অভাব ছিল, এসব অজুহাত তারা দিত। তো আমি অনেক চেষ্টা করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে প্রতিষ্ঠানে আনলাম। স্থানীয় যারা সুধী ব্যক্তি ছিল, সমস্ত স্কুল কলেজের অধ্যক্ষ, হেডমাস্টারদেরকে নিয়ে একটু দুপুরে খাওয়ার ব্যবস্থা করে একটা গ্র্যান্ড রিসেপশন দিলাম ওনাকে, করে ওনাকে কনভিন্স করতে আমরা সক্ষম হলাম যে আমাদেরকে তো কোনো না কোনো পর্যায় থেকে শুরু করতে হবে, কারণ এখন আমাদের বাচ্চারা ইংলিশে দুর্বল হয়ে যাচ্ছে। তো তিনি অনুমোদন দিলেন এবং তখন থেকে ওই প্রতিষ্ঠানটা ইংলিশ ভার্সনে পরিণত হয় এবং সেটা এখনও আছে এবং ভালো ফলাফল করছে। আমি মনে করি এটা আমার জীবনের একটি বড় সফলতা। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে থাকাকালীন সময়েও প্রথম ইংলিশ ভার্সন শুরু করি আমাদের এই সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে। কর্তৃপক্ষ অনুমতি দিতে চাচ্ছিল না, কিন্তু আমি শিক্ষার শিক্ষার্থীদেরকে এবং অভিভাবকদেরকে বিভিন্নভাবে কনভিন্স করে তাদের
ক্লাস 5-এর অভিভাবকদের কাছে চিঠি লিখে যে আপনারা 6 থেকে ইংলিশ ভার্সন চান কি না, তাদেরকে মোটিভেট করে ইতিবাচক মতামত সৃষ্টি করে আমি কর্তৃপক্ষকে রাজি করে ইংলিশ ভার্সন শুরু করেছিলাম। পরবর্তীকালে এই একই ইংলিশ ভার্সন আমি রংপুরেও শুরু করি এবং শহীদানেরও শুরু করেছিলাম। আমি রংপুর থেকে শহীদানের গার্লস কলেজে আসি, সেখানে আমার 3 বছর থাকার সুযোগ হয়। এটি ছিল আমার শেষ কর্মস্থল। শহীদানগর গার্লস কলেজ ঢাকা শহরে একটি নামকরা কলেজ। এখানে প্রায় 5,000 শিক্ষার্থী পড়াশোনা করে। এখানে অনেক তৃপ্তি সহকারে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছিলাম। এখানকার শিক্ষক, সেই অর্থে বলতে গেলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে আমি যথেষ্ট সহায়তা পেয়েছিলাম। পূর্বের তুলনায় আমার চেষ্টার কারণে, সকলের সহযোগিতা পাওয়ার কারণে পূর্বের তুলনায় শহীদানগর গার্লস কলেজের ফলাফল ভালো হয়। আমি এখানে একটা কথা বলতে চাই যে আমি যেখানে গিয়েছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি সহপাঠ কার্যক্রমকে খুবই গুরুত্ব দিতাম। ক্লাবগুলোকে আমি ফাংশনাল করেছিলাম। আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিয়মিত ম্যাগাজিন প্রকাশ করতাম এবং সেখানে ছেলেমেয়েদের যে প্রতিভা সেগুলো দেখে নিজের আনন্দ লাগতো যে এদেরকে সুযোগ দিতে পারলে এরা জীবনে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে। এই পত্রিকা প্রকাশ, সহপাঠ কার্যক্রম, বিতর্ক প্রতিযোগিতা করা এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমি জাতীয় পর্যায়ের বিতর্কে আমি টিম পাঠাতাম। ঝুঁকি হয়তো অনেক অভিভাবক মেয়ে দেখে পাঠাতে চাইতো না, তাদেরকে কনভিন্স করে টিমের সঙ্গে মহিলা শিক্ষক দিয়ে পুরুষ শিক্ষকের সমন্বয়ে টিম গঠন করে আমি ঢাকা পাঠাতাম বাংলাদেশ টেলিভিশনে অংশগ্রহণ করার জন্য। সব কিছু মিলে আমি মনে করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহপাঠ কার্যক্রমের যে গুরুত্ব সেটা উপলব্ধি করা উচিত এবং এর মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েদের যে সুপ্ত প্রতিভা সেগুলোর বিকাশ হয়, ব্যক্তিত্বের বিকাশ হয়, জাতীয় নেতৃত্ব সৃষ্টি হয়। আসলে আমি অবসর গ্রহণ করি 55 বছর বয়সে, আমাদের সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী। আমি যখন অবসর গ্রহণ করি তখন আমার যে 2 সন্তান, 2টি মেয়ে, তারা তখনও লেখাপড়া করে। তার মানে আমার জীবনের অনেক কাজ তখনও বাকি। তাদের লেখাপড়া শেষ করা বা তাদেরকে প্রতিষ্ঠিত করা, বিয়ে দেওয়া। আমার সামনে অপশন ছিল পুনরায় কোথাও চাকরি করা অথবা অন্য কিছু করা। তো আমি পরে চিন্তা ভাবনা করে দেখলাম এই চাকরি করতে যাই আমার স্বাধীনতা থাকবে না। আমি একটু ছোটোখাটো ব্যবসা করার চিন্তা করি যাতে স্বাধীনভাবে আমার যে সেনাবাহিনীর যে জীবনের অভিজ্ঞতা, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে যে আমার অভিজ্ঞতা, সেটা আমি সমাজের কাজে লাগাতে পারি। তো আল্লাহ সেই সুযোগ আমাকে দেয়। আমি ব্যবসার পাশাপাশি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ হয়। আমি সবখানেই ভলান্টারি সার্ভিস দিই। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত আছি, কোথাও উপদেষ্টা হিসাবে, কোথাও একাডেমিক কমিটিতে, কোথাও গভর্নিং বডিতে, এবং আমি সময় দিই। সময় দেওয়ার সুযোগ আমার আছে। আমি যে ব্যবসা করি সেটা বড় ব্যবসা নয়। জীবিকার জন্য যেটুকু প্রয়োজন ওইটুকুই আমি করি। বাকি সময়টা আমি সমাজের বিভিন্ন কাজে ব্যয় করি। শিক্ষা সম্পর্কে আমার নিজস্ব একটা মতামত আছে। সেটা হলো যে আমাদের দেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থাটা আছে সেখানে অনেক ঘাটতি আছে। বিশেষ করে আমাদের এই শতকরা 95 জন মুসলমানের দেশে যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে সাধারণ শিক্ষা ব্যবস্থা যেটা, সেখানে আত্মপরিচয়ের কোনো উপায় নেই। আত্মপরিচয় বলতে আমি বোঝাতে চাচ্ছি যে একটি মানুষ কোথা থেকে আসলো, কেন আসলো,
পৃথিবীতে তাকে কী করতে হবে, তারপরে সে কোথায় যাবে, সেখানে কোনো হিসাব নিকাশ আছে নাকি, মৃত্যুর পরেই সব কিছু শেষ হয়ে যাবে, এই প্রশ্নের উত্তরগুলো জ্ঞানী লোকেরা সন্ধান করে। এই উত্তরগুলো তো কোথাও থেকে পেতে হবে, সেটা আমরা পাই আমাদের ধর্ম থেকে। আমরা জানি আমাদের ধর্মের যে প্রধান গ্রন্থ পবিত্র কালেপা, এটি খুবই পরীক্ষিত গ্রন্থ এবং অবিকৃত গ্রন্থ। অন্য ধর্মেরও ধর্মগ্রন্থ আছে, কিন্তু সেগুলো বিভিন্নভাবে পরিবর্তিত পরিশোধিত হয়েছে। আমাদের হাদিস গ্রন্থ আছে, এগুলো থেকে আমরা পাই। তো যে কোনো কারণে হোক, বিগত আমলগুলোতে ক্রমান্বয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মশিক্ষাকে সরিয়ে দেওয়া হয়েছে। তা আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পুনরায় ধর্মশিক্ষাকে অন্ততপক্ষে অতটুকু চালু করা উচিত যতটুকু হলে একটা মানুষ তার আত্মপরিচয় লাভ করে। আমি অনেক উদ্যোক্তাকে এ ব্যাপারে পরামর্শ দিয়েছি। আমাদের মালয়েশিয়ায় অনেকে পড়তে যায় এখান থেকে, কারণ ওখানে কেমব্রিজ কারিকুলামের সঙ্গে অ্যারাবিক, ইসলামিক স্টাডিজ বিশেষ গুরুত্ব দিয়ে পড়ানো হয়। সেই মডেলের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে একাধিক প্রতিষ্ঠিত করার জন্য আমি উদ্যোক্তাকে উৎসাহিত করেছি। সেখানে বই পুস্তক সংগ্রহ করে দিয়ে সহায়তা করেছি, এবং সেখানে আমি যোগাযোগ করি। আমরা আমার মতো আরও কয়েকজন মিলে আমরা নিয়মিত এই প্যারেন্টিং প্রোগ্রাম করি, আমরা স্টুডেন্ট কাউন্সেলিং করি। এটা আমরা নিয়মিত একসময় অনলাইনে করতাম, এখন আমরা অনলাইনেও করি, ফিজিক্যালিও করি। তো আমার শিক্ষার পিছনে আমি আমার জীবনের বাকি সময়টুকু আরও সময় দেব, শ্রম দেব। আমি শুরুতে বলেছিলাম যে আমি এমন একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম যার 3-4 কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না, যে কারণে আমার গ্রামটা এখনও অনুন্নত অবস্থায় আছে। আমার গ্রামের এখন যারা জন্মগ্রহণ করছে, এখন যারা ছোট ছেলে মেয়ে, তারা যাতে আমার মতো কষ্ট না পায় বা তাদেরকে কষ্ট ভোগ করতে না হয়, এই জন্য আমার বাড়িতে সেই অজপাড়াগায় আমি একটি খুব ভালো মানের মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। আমি মাদ্রাসা কেন করলাম? আমার বিবেচনায় বর্তমানে যে কারিকুলাম আছে তার মধ্যে মাদ্রাসা কারিকুলামটি ভালো। ভালো এই জন্য, এখানে সাধারণ শিক্ষার যে বিষয়গুলো সবগুলো পড়ানো হয়। বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান থেকে শুরু করে সব পড়ানো হয়। এখান থেকে দাখিল বা আলিম পাস করে মাদ্রাসা পাস করা ছেলেমেয়েরা এখন সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে, অনেকে বুয়েটেও পড়ছে এবং তাদের পারফরমেন্স অনেক ভালো। কাজে আমি মনে করি এখানে তারা ধর্মীয় শিক্ষা পাচ্ছে, পাশাপাশি সাধারণ শিক্ষাও পাচ্ছে। এবং আমি মনে করি আমাদের দেশে সম্ভব হলে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, অন্য ধর্মের লোকদের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করে আমরা যদি এই ইন্টিগ্রেটেড একটা সিলেবাস, সমন্বিত একটা পাঠ্যক্রম চালু করতে পারি, যেখানে সমানভাবে গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাও দেওয়া হবে, সাধারণ শিক্ষাও দেওয়া হবে। আমরা চাই একজন ভালো মানুষ তৈরি করতে, একজন ভালো কর্মকর্তা তৈরি করতে, ভবিষ্যতের ভালো নেতৃত্ব তৈরি করতে। এটা আমার জীবনের স্বপ্ন। এই লক্ষ্যে আমি কাজ করব। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতে গিয়ে যে ন্যায় নিষ্ঠা, নিয়ম শৃঙ্খলা, নীতি নৈতিকতার শিক্ষা পেয়েছিলাম, আমার অবসর গ্রহণের পর আমার সামাজিক কাজ করার যে প্রবণতা ছিল, সেই প্রবণতার পরিপ্রেক্ষিতে আমি দেশের একজন সচেতন মানুষ হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পর্কে জানার চেষ্টা করি। আমাদের ছাত্র জীবনে বামপন্থী রাজনীতির ব্যাপক উত্থান আমরা দেখেছিলাম, কিন্তু সময়ের ব্যবধানে সেটা স্তীমিত হয়ে গেছে। এখন যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের দেশে, কিছু সেগুলা রাজনৈতিক দল
কিছু ইসলামপন্থী রাজনৈতিক দল, আমি এদের গঠনতন্ত্র বা এরা কি করতে চায় সেগুলো সম্পর্কে ধারণা নিতে যেয়ে আমি দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যাদের একটি পরিপূর্ণ গঠনতন্ত্র আছে। তারা গঠনতন্ত্র অক্ষরে অক্ষরে অনুসরণ করে। তাদের নিজেদের ভেতরে যে গণতান্ত্রিক চর্চা সেটা খুবই নিয়মিত। প্রত্যেক বছর তাদের নিয়মিত কমিটি পরিবর্তন হয় এবং তাদের একটি ইন্টারনাল বিউটি আছে। তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ আসে। তারা শুধু আদর্শের কথা বলে না, ব্যক্তিগত জীবনে তারা সেটাকে পালন করে। এখানে আমার একটা খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতার কথা তোমাকে বলি। যখন আমি এই বিষয়গুলো নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করলাম, এক ঐতিহাসিক কারণে জামাতকে বিভিন্নভাবে ট্যাগ করা হতো। জামাতের অন্যান্য দলগুলো বিভিন্নভাবে জামাতের বদনাম করত। ছাত্র জীবন থেকে আমার সমাজের প্রতি একটা দায়বোধ অনুভব করতাম। কর্মজীবনে আমি বিভিন্নভাবে সমাজের, বিশেষ করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের উপকার করার চেষ্টা করেছি সাধ্যমতো আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে, চাকরি বাকরি দিয়ে বা বিশেষ কোনো উপকার করে। সেই দায়বোধ থেকে অবসরের পর যেহেতু আমার হাতে সময় ছিল, আমার পড়াশোনা করার অভ্যাসও ছিল, আমি দেশের রাজনৈতিক দলগুলোর নিয়ে একটু জানার চেষ্টা করি। জানতে যেয়ে দেখলাম যে বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া কোনো রাজনৈতিক দল তাদের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয় না। তারা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের দলের মধ্যে কোনো গণতন্ত্রের চর্চা নাই। তারা মুখে যেটা বলে তাদের কাজে কর্মে সেটার প্রতিফলন দেখা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র ব্যতিক্রম যারা অক্ষরে অক্ষরে তাদের গঠনতন্ত্র পালন করে। তাদের মধ্যে তাদের যে নিজেদের ভেতরে যে ডেমোক্রেসি বা ইন্টারনাল ডেমোক্রেসি সেটা তারা রেগুলার চর্চা করে। নিয়মিত তাদের কমিটির পরিবর্তন হয়। যে ইসলামী ছাত্র শিবির প্রত্যেক বছর জানুয়ারির 1 তারিখে তাদের নতুন সভাপতি পায়। তো এই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার কারণে তাদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ সৃষ্টি হয়। জামাতকে নিয়ে চিন্তাভাবনা করতে যে দেখলাম সমাজে জামাত সম্পর্কে অনেক নেতিবাচক কথা আছে, কিন্তু যেসব লোক জামাত ইসলামী করে তাদের সঙ্গে মেলামেশা করতে যেয়ে দেখলাম তারা ব্যক্তিগতভাবে সবাই ভালো মানুষ। সমাজে কেউ তাদের নিন্দা করে না। তারা স্বল্প আয়ের হোক অধিক আয়ের হোক, তারা সাধ্যমতো দান খয়রাত করে, মানুষের উপকার করে। কিন্তু যখন দলটির প্রসঙ্গ আসে তখন দলটি সম্পর্কে নেতিবাচক কথা শোনা যায়। সেটা নিয়েও আমি পড়াশোনা করলাম। পড়াশোনা করে উপলব্ধি করলাম যে এটার মধ্যে রাজনীতি আছে, রাজনৈতিক অপপ্রচার আছে। কাজেই সব কিছু বুঝে শুনে আমি বাংলাদেশ জামাত ইসলামীকে জানার চেষ্টা করি, গভীরভাবে বোঝার চেষ্টা করি, এবং সেই সুবাদেই বাংলাদেশ জামাত ইসলামীতে আমার যোগদান করা এবং জামাত ইসলামীর মনোনয়ন নিয়ে আমি তাদের সঙ্গে মিশে তাদের যে নেতৃত্বের সততা, দক্ষতা, দেশ এবং জাতির প্রতি তাদের যে কমিটমেন্টের সততা, তাদের সঙ্গে যোগ দিয়ে আমি সমাজের জন্য, দেশের জন্য, জাতীয় জীবনের বৃহত্তর ক্ষেত্রে আমার সেনাবাহিনীর জীবনের অভিজ্ঞতার আলোকে আমি কিছু সেবা দিতে চাই। সেজন্য আমার এই রাজনীতিতে আসা।